নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও আপনাদের এই পলিটিক্স সম্বন্ধে, বাংলার এবং তথা ভারতবর্ষের পলিটিক্স সম্বন্ধে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা আজকের আমার অনুষ্ঠানটি নতুন দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত পলিটিক্স সম্বন্ধে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলটিতে, এবং আমার অনুষ্ঠান দেখে বিচারক আপনারাই, জনতা জনার্দন, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারাই বিচার করবেন ভালো মন্দ, সঠিক এবং ভুল ত্রুটি। এবং যদি আমার মুখের থেকে কোনো ভুল বাক্য বেরিয়ে যায় তাহলে আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নেব, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকের অনুষ্ঠানটি হলো এই ঋতব্রত তৃণমূল বলুন বা এনসিপিআই কাকুলি ঘোষ দস্তিদারি বলুন, 20 জন সাংসদ বলুন আর এই 60 জন বিধায়ক বলুন, এদের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী নয়। এদের রাজনৈতিক কেরিয়ার অন্ধকারে ডুবে গেছে। সেই কারণ নিয়ে কিছু কথা বলবো, এবং তার সাথে সাথে 2029-এ দিল্লির মসনদের মোদিজি সরকারের তরি ডুবতে চলেছে। এই নিয়ে আপনাদের কাছে কিছু বিশ্লেষণ করব, এবং আপনারাই কমেন্টের মাধ্যমে বলবেন কেমন লাগলো আপনাদের। ভুল হলে ভুল বলবেন, সঠিক হলে সঠিক বলবেন, সবটাই আপনাদের উপর। যাক, অনুষ্ঠানে চলে আসি। কেন বললাম ঋতব্রত তৃণমূল হোক আর কাকুলিগঞ্জ দস্তিদার? দেখুন, বিজেপি গভর্নমেন্টের কাছে দিল্লির হোক চাই বাংলার হোক, তাদের কাছে কিন্তু পূর্ণ বহুমত থাকাকালীনও কেন এদেরকে প্রশ্রয় দিল, আগে সেটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারী যেদিন থেকে ক্ষমতায় এসেছেন সেদিন থেকে তিনি বিধানসভায় বলুন, বিধানসভার বাইরে বলুন, প্রকাশ্য তিনি বলছেন যে তিনি তৃণমূলকে শেষ করে দেবেন। এটা তার প্রতিহিংসা দিয়ে বলুক আর যা দিয়েই বলুক না কেন, এটাই হচ্ছে মানুষের চরিত্রের বাহ্যিক দিকটা প্রকাশ পায়। কারণ যিনি একসময় এই দলটিতে 10 বছর মন্ত্রিত্ব ভোগ করে গেছেন, সরকারে ছিলেন, সব রকম সুবিধা নিয়েছেন, এবং যিনি ভারতবর্ষের জননেত্রী বলে আখ্যা দিয়েছেন মমতা ব্যানার্জিকে, এবং ইভেন তার পিতাশ্রী তিনি অবধি বলেছেন আমার নেত্রী, জননেত্রী, ভারতবর্ষের সেরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারীর মুখ থেকেও এই বাক্য আমরা বহুবার শুনেছি, কারণ আমরা প্রত্যেক জায়গাতেই তখন তৃণমূলের মিটিংগুলো অ্যাটেন্ড করতে যেতাম, এবং কার কি বক্তব্য সেটা আমরা কিন্তু জানি। এইবারে কথা হলো কেন এদের ভবিষ্যৎ অন্ধকার। দেখুন, তৃণমূলকে শেষ করার জন্যই এদেরকে এতটা প্রাধান্য দিয়ে এদেরকে প্রেসারে রেখে নানা রকম সিবিআইর ভয় দেখিয়ে আজকের এদেরকে নব্য তৃণমূলে পরিণত করেছে। এটা আমি কেন, পশ্চিমবাংলার একটি সাধারণ জনগণ অবধি বা একটা বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ অবধি জানেন। তারা প্রকাশ করতে সাহস পাক আর না পাক, যারা বিজেপির সমর্থক আছে তাদের মুখের বক্তব্যই এটা। কিন্তু একটা অংশের পুরাতন বিজেপি যারা রয়েছে তারা কিন্তু এটাকে কোনো রকমভাবে ভালো চোখে দেখছেন না। কারণ তারা বলছে যাদেরকে বিরোধিতা করে আমরা সরকারে এসছি, ক্ষমতায় এসছি, মানুষ জনাদেশ দিয়েছেন, অথচ বহু তৃণমূল ঘরের লোকেরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। এটা আমরা কিন্তু অ্যানালাইসিস করে দেখেছি। তাদের মুখের বক্তব্য ভোটের পূর্বেই, রেজাল্টের পূর্বেই তাদের মুখের বক্তব্য শুনেছি। ধরুন, একটা ফ্যামিলি পুরো তৃণমূল ফ্যামিলি, তারা 5 জন মেম্বারের মধ্যে 2 জন দেখা গেছে বিজেপিকে ভোট দিয়েছে, যারা পুরো তৃণমূল ফ্যামিলি, আজীবনকাল তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বা একজন হলেও দিয়েছেন। টোটো চালকরা দিয়েছেন, টোটো চালক থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসা, হকার সবাই দিয়েছেন, এবং মহিলারা বিশেষ করে কেন দিয়েছেন? তারা 3000 টাকা পাবেন, বৃদ্ধারা 2000 টাকা পাবেন, সেই আশায় দিয়েছেন। এবং যুবক যুবতীরা দিয়েছেন, শিক্ষিত যুবক যুবতীরা দিয়েছেন চাকরির আশায়। কিন্তু সেই আশায় কিন্তু তাদের এই 3 মাসের সরকার বলতে গেলে জল ঢেলে দিয়েছেন। এই এক কারণ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যাদেরকে বিরোধিতা করে এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সেই সব নেতাদেরকে নিয়ে আজকের ভালো মন্দ ডিনার করছেন, তাদেরকে বাহবা দিচ্ছেন, তাদের সব রকম ফ্যাসিলিটি দিচ্ছেন। হিন্দু মুসলিমের রাজনীতি যারা করেছেন তারাই আজকে ফিরহাদ হাকিমের মতন লোককে মসনদে বসিয়েছেন। এগুলো বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বিচার করছেন। তো কথায় আছে, ক্ষমতা পেলে অধ্যত্ব বেড়ে যায়। অধ্যত্ব যখন বেড়ে যায় তখন অনেক সরকার বা অনেক সিএম ধৃতরাষ্ট্র হয়ে যায়, তখন বুঝতে চায় না সাধারণ মানুষের যে হৃদয়ের ভাষা, তখন তারা আর বুঝতে চায় না।
সেটাই কিন্তু বাংলার বুকে দেখা যাচ্ছে। কিন্তু এর পরিণতি আমরা বুঝতে পারছি। যে সমর্থন, যে সমর্থক, যে প্রশংসা ছিল সেটা কিন্তু এই 3 মাসেই তলানিতে এসে গেছে। সেটা যাক, সেটা তাদের ব্যাপার, তারা কি করবে না করবে। এবার আপনারা অনেকেই বলবেন পৌর ইলেকশনে বোঝা যাবে। পৌর ইলেকশনে কিছু বুঝতে পারবেন না, কারণ পৌর ইলেকশনে বোঝার কোনো উপায় নেই। এই কারণে যেহেতু প্রশাসন বলে বাংলায় কিছু দেখা যাচ্ছে না, নব্য বিজেপি আর পুরাতন বিজেপির কর্মীরা মিলে বাংলার বুকে যে সন্ত্রাস করছে, যে ভয়ভীত শুরু করেছে, যা তোলাবাজি চলছে, সেই নেতা থেকে শুরু করে ছিচকা অবধি যেভাবে তোলাবাজি, সন্ত্রাস, ভয়ের রাজনীতি চলছে যেভাবে, সেখানে সাধারণ মানুষ যে সঠিকভাবে ভোট দান করতে পারবেন পৌরসভায়, এরকম কোনো আশাই করছেন না। এবং তৃণমূলের অনেক নেতাদের সাথেও কথা বলে দেখেছি, তারা বলছে আমরা প্রার্থী দেবো কিনা সন্দেহ আছে। ওনাদের জেতার শখ, ওনাদের ভোগ করার শখ, ওনারা বিনা কন্টেস্টেই ভোগ করুক। অনেকে তো দেখেছেন অনেক পৌরসভা থেকে অনেক প্রতিনিধিরা যথারীতি ইস্তফা দিয়ে বসে আছেন, কারণ চোর চোর আখ্যা আর তাদের শুনতে ভালো লাগছে না। তাদের এই রাজনীতি ভোগী করার মতন মানসিকতা উড়ে গেছে। কারণ যে বিজেপি কেন্দ্রে হাজার হাজার কোটি কোটি টাকা কেলেঙ্কারিতে যুক্ত, সেই রাম মন্দিরের চাঁদা থেকে, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল বাজার থেকে শুরু করে এবং বিদেশ ভ্রমণ থেকে শুরু করে, এমনকি আরবিআই এই যে নোটবন্দির সময় 500 টাকার বহু হাজার হাজার কোটি নোটের কোনো হিসাব পাচ্ছে না, এরকম বহু কেলেঙ্কারি থাকাকালীন তারাই আজকের বাংলার বুকে চোর চোর বলছে। এ তো গেল একরকম। কিন্তু এই যে বিধায়করা এখন, যারা যে সকল মানুষ তাদেরকে জিতিয়েছে, মমতা ব্যানার্জির সামনে ছবি রেখে তারা যে ভোটে জিতেছেন, আর তাদেরকে এলাকায় পাচ্ছেন না সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এবং তারা সাধারণ জনগণের সামনে আসতেও সাহস পাচ্ছেন না। জানেন যে এখানে বিজেপিরা কিছু করুক না করুক, অলরেডি তৃণমূলের যারা সমর্থক ছিলেন, যারা ভোট দিচ্ছেন, তারাই কিন্তু ডিম থেরাপি বলুন, অপমান বলুন, অপদস্থ বলুন, করবেই। তার একটা নমুনা দেই। যাদবপুর কেন্দ্রের সায়নী ঘোষ যে পার্টি অফিসে বসতেন, যে অফিসটাতে বসতেন, সেই অফিস থেকে তার নেম প্লেট সরিয়ে দিয়েছে এবং বলেছে যে যদি সায়নীর হয়ে কেউ ঢোকে, বেঈমানরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে। তা বুঝতে পারছেন পরিস্থিতি, মানুষ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এইবারে কথা হলো, আজকের কেন সায়নী ঘোষদের এত কেন্দ্রে, যেখানে বিজেপির একটি বিধায়ক বা একটি মন্ত্রী যখন তখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে না, অথচ এদেরকে নিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং নিজে, অমিত শাহ নিজে ডিনার করছেন, এদেরকে পাশে বসিয়ে গল্প করছেন। এর পিছনে কারণ হচ্ছে এই ডিলিমিটেশন বিল। এই বিলটি প্রয়োজন, তাতে প্রায় 363 জন সাংসদের সমর্থন দরকার আছে। তাই অন্য দল থেকে ভাঙিয়ে কেন সমর্থন যেভাবে হোক, তাতে যে হোক, মুসলিম হোক, হিন্দু হোক, আমরা মুচি যে হোক, যে আদিবাসী হোক, যে সাংসদই হোক না কেন, তখন আর কোনো জাতপাতের দরকার নেই। এই খেলাটা কিন্তু ভারতবর্ষের মানুষ ভালোভাবে নিচ্ছে না। কারণ বিজেপির কাছে সম্পদ তখনই হয়ে যায় যখন তাদের রাজনৈতিক ফায়দা তোলার দরকার পড়ে। তখন তারা জাতপাত দেখে না, ভেদাভেদ দেখে না, এবং তখন তারা কোনো করাপশন দেখে না, বেঈমান দেখে না, অপদার্থ দেখে না। তখন তাদের কাছে মূল সম্পদ তারাই হয়ে যায়। তাহলে দেশের জনগণ কি ভাবছে? যে এরা নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে এরা সব কিছু করতে পারে। এরা দেশের নয়, এরা দশের নয়। এটা কিন্তু বাংলায় আওয়াজ না উঠলেও অলরেডি বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে কিন্তু ভুবনেশ্বরে পর্যন্ত এই আওয়াজ উঠে গেছে। এবং মোদিজির পদত্যাগ, যোগীজির পদত্যাগ, অমিত শাহর পদত্যাগ চেয়ে অলরেডি রাস্তায় প্রতিনিয়ত র্যালি চলছে, প্রতিনিয়ত বিরোধ চলছে। তো এখানকার যেহেতু হানিমুন পিরিয়ড চলছে এই সরকারের, এই সরকার বুঝতে চাইছে না। সে না বুঝলেও 2029-এ সে 800-850 সিট করুক, আর 500 সিট করুক, আর 543টা সিটেই ভোট হোক, যাই হোক না কেন, বিজেপির কিন্তু গদি টলমল। কারণ অলরেডি সার্ভে করে দেখা গেছে, তাতেও কিন্তু মোদিজির সেই প্রশংসা বলুন, মোদিজির চাহিদা বলুন, সেই ভোটাভুটিতেও কিন্তু অনেক ডাউনে নিচে নেমে এসছে। 29-এ না বিজেপি এদেরকে টিকিট দেবে, শুধু এই বিল পাশ করানো অবধি কিন্তু এদের খাতির থাকবে। তারপরে এইসব সাংসদদের আর পাত্তা দেবে না। এরা এলাকায় সেরকমভাবে কাজকর্ম করতে পারবে না, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এরা তখন যে দলেই ফিরুক না কেন, এদের আর কোনো ভূমিকা থাকবে না, মানুষের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে। ঠিক সেম জিনিস, সেম পলিসি যদি মমতা ব্যানার্জির কাছে এই ঋতব্রতরা সময়ের আগে যদি ফিরে আসেন তো ভালো কথা। সে কেন ফিরতে পারবেন না, কি হবে না হবে, জেলে যাবেন, কি করবেন, সেটা পরের কথা। কিন্তু যদি ফিরতে না পারেন, তাহলে
এদের ভবিষ্যৎ অন্ধকার। না বিজেপি এদেরকে টিকিট দেবে, সরাসরি এদের বিজেপিতে যোগদান করাবেন না, কারণ সরাসরি বিজেপিতে যোগদান করালে বাংলার বুকে বিজেপির গ্রহণযোগ্যতা কিন্তু তলানিতে ঠেকে যাবে। কারণ যারা বড় বড় কথা বলছিলেন বিজেপির সংগঠন নিয়ে, বিজেপির তো আলটিমেটলি সংগঠন নেই, সংগঠনে কিন্তু শুধু যদি যেতে বলেন ভুল, তাহলে দেখুন তৃণমূলের এবারে মিটিং মিছিলে যে পরিমাণ লোক হয়েছে, যে পরিমাণে ভিড় ভাট্টা দেখেছেন, সেই হারে কিন্তু তারা ভোট পায়নি। অথচ বিজেপির লোক না ঠিক মতন ক্যানভাস করতে পেরেছে, না তাদের রথযাত্রায় সেরকম কোনো দলীয় কর্মীদের দেখা গেছে ফাঁকা বলতে গেলে, কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়েছে, কারণ মানুষ পরিবর্তন চেয়েছে। এবার মানুষ যে যে কারণের জন্য পরিবর্তন চেয়েছে, সেই প্রত্যাশার থেকে কিন্তু মানুষ বঞ্চিত হয়েছে। ভাবুন, শুধু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কত লাখ লোক বেকার হয়ে গেছে। পেটের জ্বালা বড় জ্বালা, এর থেকে বড় জ্বালা হয় না। সংসার যাদের আছে মাথার উপরে, সাধারণ গরিব মানুষের, তারাই জানে সংসার চালাতে তাদের কতটা হিমশিম খেতে হয়, তারা কতটা কষ্ট ভোগ করেন একটা সংসারকে বাঁচানোর জন্য। এবং সেইখানে যদি মানুষ কর্মস্থান পাওয়া তো দূরের কথা, উল্টো লাখ লাখ লোক বেকার হয়ে যায়, সে যতই বলুন না আপনি হিন্দু মুসলিম জাতিভেদ যাই বলুন না কেন, মানুষ কিন্তু তখন আর পিছন ফিরে থাকায় না। গল্পটা ঠিক এইরকম হয়ে দাঁড়ায়। কোনো একজন ওই থর মরুভূমিতে দুপুরবেলা হেঁটে দূর কোনো গ্রামে যাচ্ছিলেন, একজন ব্রাহ্মণ মানুষ। এত জল তৃষ্ণা পেয়েছে তার, সেই খুঁজতে 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 প্রথম গ্রামের এক দরিদ্র ফ্যামিলিতে গিয়ে তিনি জল পান করার জন্য, মানে এতটাই সে কথা বলার মতন অবস্থায় নেই, তার এতটাই পিপাসা পেয়েছে, জল পান জন্য তিনি সাহায্য চেয়েছেন। বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে একজন মহিলা তাকে এক গ্লাস জল দিয়েছেন। খাওয়া দাওয়ার পরে সাধুকে জিজ্ঞাসা করছেন সেই বাড়ির মহিলা যে, বাবা আপনি তো একজন ব্রাহ্মণ সাধু মানুষ, আপনি জিজ্ঞাসা করলেন না? আপনি তো জল পান করার জন্য আমার কাছে আর্জি করেছেন, আমি আপনাকে দিয়েছি, কিন্তু আপনি জল পান করেছেন, আপনার পিপাসা মিটেছে, আপনার বিপদ কেটে গেছে, তো আপনি একবারও জানতে চাইলেন না আমি কোন জাতির? আপনি কি জানেন আমি মুসলিম পরিবারে বিলং করি? তখন বলছেন ওই সাধু, জাতপাত কিন্তু ধর্ম দেখাতে নির্ণয় করে না, এই দিয়ে ধর্ম হয় না। সঠিক ধর্ম হচ্ছে মানব ধর্ম এবং মানুষের পাশে দাঁড়ানো। আমি জানি আমি মুসলিম পরিবারের জল পান করি না, আমার ধর্মের আচরণেই আমি বলছি, কিন্তু আমি যদি এই মুহূর্তে জল পান না করতাম, আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। তো আমি পান করার পরে তোমার জাত জিজ্ঞাসা করে লাভটা কি আছে? এই হচ্ছে যারা জাতিভেদ করে তাদের আচরণ হচ্ছে, প্রয়োজনে আপনি সব কিছুই করবেন, প্রয়োজন যখন মিটে যাবে তখন আপনি ওই ধর্ম নিয়ে পড়ে রাজনীতি করবেন, যেটা বিজেপি করে আসছে সারা ভারতবর্ষব্যাপী। তাই এরা রাম মন্দির থেকে টাকা চুরি করলে সেটা পুণ্যের ব্যাপার হয়ে যায়। শুধু রাম মন্দির না, বৈষ্ণোদেবের মন্দির থেকে শুরু করে সব। এবং এই ভারতীয় জনতা পার্টির মদতে হিন্দু ব্যবসায়ীরা বিপ এক্সপোর্ট করবে, বিপ কারখানা কোম্পানি খুলে বিদেশে গরু কেটে তার মাংস পাচার করবে, বিক্রি করবে। তখন এদের কোনো ধর্মীয় ব্যাপার থাকে না, তখন সনাতনীদের কথা মনে থাকে না, তখন গোমাতার কথা মনে থাকে না, তখন শুধু মনে থাকে হাজার হাজার কোটি টাকা ইনকাম হচ্ছে কিভাবে। এবং আজ এই 12 বছর অতিক্রম করছে, হিন্দুদের যে দুরবস্থা হয়েছে, না হিন্দুদের কোনো ভালো কর্মসংস্থান হয়েছে, না মূল্যবৃদ্ধির হার কমেছে, না ব্যাংকের সুদের হার বেড়েছে, কোনো দিকেই কোনো সুরাহা হয়নি। এবং আজ সেই সনাতনী ঘরের যুবক যুবতীরা যেখানে মা বাবা সব কিছু বেচে কিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য নিট পরীক্ষায় বসাবে বলে ঠিক করেছেন, সেখানে বারবার পেপার লিক হচ্ছে, তখনও তাদের হুঁশ জাগছে না। তাদের হুঁশ শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে টাকা আর দল, টাকা আর রাজনীতি। এই হেন পরিস্থিতিতে দিল্লির এই যে ভণ্ডামো, সারা জীবন মানুষকে সনাতনী দেশ আগে এইসব কথাগুলো বলে, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, এইসব কথা বলে মানুষকে যে অন্ধকারে রেখে অন্ধ বানিয়ে রাখা হয়েছে সারা ভারতবর্ষের যুবক যুবতীদের, সেখান থেকে কিন্তু চোখ খুলে গেছে, বুঝতে পেরে গেছে যে এরা
কোনো হিন্দুর জন্য না, কোনো সনাতনীর জন্য না, কোনো দেশের জন্য না, দশের জন্য না, এরা এদের দলের জন্য, এদের রাজনীতি করার জন্য। এরা রাজপাট ভোগ করতে এসছে। গুজরাটির একের পর এক গুজরাটিরা যখন কেলেঙ্কারিতে ডুবে রয়েছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে, সে নিয়ে কোনো গল্প নেই। কিন্তু এই বাংলার বুকে এসে তৃণমূল চোর, অমুক চোর, তমুক চোর, সিবিআই, ইডি, এই যে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জেল খাটালো, অথচ গরুটা আসছে বিহার, উত্তরপ্রদেশ থেকে। বর্ডার পাহারা কে দিচ্ছে? না অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি, তার কোনো দায়বদ্ধতা নেই। এই যে গুজব বানানো এবং মানুষকে, বিরোধী দলগুলোকে এইভাবে সিবিআই, ইডি দেখে ভয় দেখানো, এই রাজনীতির মুখোশটা কিন্তু টোটাল ভারতবর্ষের শিক্ষিত যুবক যুবতীরা খুলে দিয়েছেন। এবং এই জেনজির আন্দোলনে কিন্তু মানুষ বুঝতে পারছেন। এবং আপনারা দেখেছেন ওই আন্দোলনে বহু পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আন্দোলন করছে, বহু নামি দামি ফিল্ম স্টার, শিক্ষিত সমাজের মানুষ সেই যুবক যুবতীদের পাশে দাঁড়িয়েছে। তাই ভারতবর্ষের রাজনীতি কিন্তু আবার নতুন নয়া মোড় নিতে চলেছে। এবং রাহুল গান্ধী কিন্তু ভারতবর্ষের এখন বর্তমানে অন্যতম নেতা হয়ে উঠেছেন, কারণ একমাত্র চক্ষু খুলেছেন এই ভোট চুরি নিয়ে শুরু করে এবং এত কেলেঙ্কারি নিয়ে শুরু করে, এবং এই যে ইরানের যুদ্ধের ব্যাপারগুলো এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কি সম্পর্ক, কি করতে যাচ্ছে, সবটাই খোলসা করে দিয়েছেন এবং মানুষের, ভারতবর্ষের চোখ খুলে দিয়েছেন। সেখানে সম্ভাব্য 2029-এ মোদিজির পতন দেখা যাচ্ছে এবং সামনে কিন্তু রাহুল গান্ধীর ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল দেখা যাচ্ছে। এবং যারা মনে করছেন তার সাথে সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক দল এইভাবে দমিয়ে এই সন্ত্রাস, ভয়ভীতি এবং এইভাবে নব্য আর সভ্য তৃণমূলে এই বিজেপির কর্মীরা যে সন্ত্রাস শুরু করে দিয়েছে বাংলার বুকে, এইভাবে করে দমিয়ে দেওয়া যাবে। ওই রাজ্যসভার সাংসদ করেছেন যাকে অনন্ত মহারাজ, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যিনি আমাদের গড ফাদার বলুন, দেশের ফাদার বলুন, যাকে এত শ্রদ্ধা ভক্তি করে, তাকে কলঙ্কিত করা, এটা ভালোভাবে মেনে নিচ্ছে না। তাই মানুষ কিন্তু ঘুরে বসতে শিখে গেছে। একটু দেয়ালে কান পাতলেই বুঝবেন। হয়তো অনেকের কাছে খারাপ লাগবে কথাগুলো, খারাপ হয়তো লাগতে পারে, কিন্তু বিবেচনার ব্যাপার আছে। তাই বিবেচনাটা আপনাদের কাছে রাখলাম এবং ভালো মন্দ বিচার আপনাদের কাছে রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।